নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মননের মধ্যে বেঁচে রয়েছেন। সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন কতখানি উচ্চতর স্থানে তার অবস্থা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কাজের মধ্যে অন্যতম হচ্ছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা। শান্তিনিকেতন প্রতিষ্ঠার পিছনে যে অনুপ্রেরণা তিনি নিজের মনের মধ্যেই পেয়েছিলেন সেটা হচ্ছে ছোট ছোট শিশুদের তাদেরকে প্রকৃতির সংস্পর্শে নিয়ে এসে শিক্ষা দেবার ব্যবস্থা। যে গাছগুলো শান্তিনিকেতনে রোপণ করা হয়েছিল, সেই গাছের পাতা, সেই গাছের ফুল, যে পাখিগুলো ওখানে আসে, সেই পাখির কলকাকলি, যে মানুষজন ওখানে আসে, সেই মানুষজনকে চেনার যে সুযোগটুকু উনি করেছেন, সেটা প্রকৃতির সঙ্গে আত্মীকরণের শিক্ষা। শিক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেকে নিবিষ্ট করা, নিমগ্ন করা, এ কথা তিনি কখনো জোর দেননি। শান্তিনিকেতন ওনারই কথা, দ্য হোম অফ পিস, শান্তির আলয়। এখানে শুধুমাত্র প্রাত্যহিক জীবনে যে ক্ষুণ্ণ বৃত্তি, সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকার অবকাশ থাকে না। মানুষের মনোজগতে, হৃদয়ের জগতে যে আকুতি থাকে, যে ক্ষুধা থাকে, সেই ক্ষুধা প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত করে মেটানো যাবে, এটা তারই কথা। দু একটা কথা বলি তার শৈশব সম্পর্কে। রবি ঠাকুরদের বাড়িটা বিশাল বড় বাড়ি, জমিদার ফ্যামিলি। তো উনি থাকতেন চাকরদের সমাবেশে। চাকরটা ওকে দেখাশোনা করতো। রবি ঠাকুরের নিজের আক্ষেপ, বাবাকে বহুদিন আমি দেখতে পাই না, মাকে বহুদিন আমি কাছে পেতাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর সময় শুধু আমাকে নিয়ে যেতে হতো। এই প্রসঙ্গে বলতে হয়, চাকরটা তাকে পরিবেষ্টিত করে রাখতো। আর রবি ঠাকুরের যখনই খিদে পেত, ওনার কথাতে আর কি, আখের গুড় আর বাসি লুচি, দারুণ, মনে হয় যেন অমৃত খাচ্ছি। চাকরটা তাকে দিত, কম দিত, এটা তারই কথা, অর্থাৎ তাকে ভাগ দিত কম। এইরকম হচ্ছে রবীন্দ্রনাথের শৈশব। বলছে আমাদের পরিবারের প্রত্যেকটা ছেলে তারা কিছু না কিছু থাকতো নিয়ে, কেউ আঁকতো, কেউ গান গাইতো, কেউ হয়তো নাটকে অভিনয় করতো। এইরকম প্রতিভা কিছু রয়েছে ওই ফ্যামিলির মধ্যে, তাদেরকে নিয়ে নাট্য একটা দল তৈরি করা হলো। রবীন্দ্রনাথ খুব ইচ্ছে নাটক দেখবেন, সন্ধ্যে থেকে বসে আছেন, নাটক কখন হয়, কিন্তু নাটক তো আর শেষ মানে শুরু হবার অবকাশটুকু ছিল না। যখন নাটক শুরু হলো রবি ঠাকুর ঘুমিয়ে পড়েছেন, যখন শেষ হলো মা কোলে করে নিয়ে যাচ্ছেন বিছানা তাকে ঘুমানোর জন্য। তো এই হচ্ছে তার ছোটবেলাকার ক্ষুদ্র একটা কথা। রবি ঠাকুর তিনি জোড়াসাঁকোর শান্তিনিকেতনে ঠাকুর ওখানে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। তো কলকাতা নগরটাকে তার মনে হচ্ছে মাই স্টেপ মাদার। তিনি কখনো কলকাতাকে প্রাণ বলে গ্রহণ করেননি। ওখান থেকে তিনি চলে গেছেন শিলাইদহে, সেখানে তিনি থাকতেন নৌকাতে, তিনি দেখতেন গ্রামকে, তিনি আকাশকে দেখেছেন, তাই প্রকৃতির সঙ্গে নিজে মিলে মিশে একাকার হয়ে গেছে। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের বলার কিছু নেই, কারণ উনি এত বড় মাপের মহিলুরও যে জায়গায় আমরা পৌঁছতে পারি না, অসম্ভব। রবীন্দ্রনাথকে চিনতে গেলে কেবল রবীন্দ্রনাথই চিনতে পারেন। একটা আকাশকে চিনতে গেলে একটা আকাশের প্রয়োজন হয়, একটা মহাসমুদ্রকে চিনতে গেলে একটা মহাসমুদ্র হতে হয়। তাই রবীন্দ্রনাথকে চিনতে গেলে রবীন্দ্রনাথকে আমরা ওইভাবে যদি পাই, তার লেখনের মধ্য দিয়ে আমরা পেতে পারি তাকে। একটু শেষের দিকে চলে আসি। আজকের আমরা এখানে বসে আছি, আমাদের সামনে বহু শিশুগুলো বসে রয়েছে, এদের সুযোগ রয়েছে। চলন্তিকার এই যে শিক্ষালয়, এখানে তারা শিক্ষা পাওয়ার, উপযুক্ত বড় হবার, মানুষ হবার একটা পরিবেশ পেয়েছে। সেই পরিবেশের মধ্যে আর যা কিছু রয়েছে সব কিছু রয়েছে। এবারে প্রসঙ্গক্রমে বলতে হয়, রবি ঠাকুর যে সময়কার মানুষ
তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। আর আমরা যখন রয়েছি, রবি ঠাকুর যখন নেই, তখন কিন্তু সারা বিশ্বে রক্ত ঝরছে। এক দেশ অন্য দেশকে মারছে, এক দেশ অন্য দেশের মানুষকে শেষ করে দিচ্ছে। বহু শিশু রয়েছে যারা অনাহারে অনিদ্রায় কাটাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমাদের সাম্প্রতিক ঘটনা, ইউক্রেনকে আক্রমণ করেছে সোভিয়েত রাশিয়া, ওখানে হ্যামাসদের ধ্বংস করছে ইসরায়েল। এগুলো বাইরের দেশে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে রবীন্দ্রনাথ তিনি নোবেল প্রাইজটা পেয়েছেন মূলত সুইডিশ একাডেমি সোসাইটি, ওদের তরফ থেকে পেয়েছে। তারা রবীন্দ্রনাথকে বেছে নিয়েছে। তাহলে যে দেশ রবীন্দ্রনাথকে বেছে নিয়েছে তার সাহিত্যের উৎকর্ষতার জন্য, তার গভীরতম চিন্তার জন্য, সেই দেশের মানুষের অবস্থা কীরকম, তারা রক্তক্ষয়ী সংগ্রামে এখন ব্রতী হয়েছে। তাই রবীন্দ্রনাথের ভাবনা, চিন্তা, সৃষ্টিশীল কাজকে যদি ছড়িয়ে দেওয়া যায় জনমানুষে, শুধু বাঙালিদের মধ্যে নয়, শুধু ভারতীয়দের মধ্যে নয়, সমস্ত বিশ্বে, তাহলে কিন্তু সেটা হবে আমাদের কাছে সবচেয়ে গর্বের ব্যাপার। শেষ অংশে চলে আসে একটু। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বহু দেশ ভ্রমণ করেছেন, জীবনে প্রায় ৩০-৩২টা দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণ করতে করতে এই কবি চলে গেছেন আর্জেন্টিনায়। ভাবা যায়, একটা বাঙালি কবি আর্জেন্টিনায় চলে গেছেন। আর্জেন্টিনা তখন তরুণী কবি ছিলেন, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নাম দিয়েছেন বিজয়া, নাম দিয়েছেন। রবীন্দ্রনাথ যখন প্রয়াত হয়েছেন উনি আসার চেষ্টা করেছেন, আসতে পারেননি। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ভিক্টোরিয়া ওকাম্পো তিনি ভেবেছেন রবীন্দ্রনাথের দেশে যাচ্ছি, তাই তিনি যে অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশের মুক্তি আন্দোলনে, সেটা মূলত রবীন্দ্রনাথের কাছ থেকে পাওয়া। সবশেষে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছে, সঞ্চালক অমিয় আছে, সবার প্রতি, এখানে যারা শিক্ষিকা রয়েছেন তাদের প্রতি, ছোট ছোট যারা আমার ছাত্র তাদের প্রতি, স্কুলের ছাত্র তাদের প্রতি আমার ভালোবাসা স্নেহ জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।